নমস্কার, আপনার কথা নিয়ে ক্যালকাটা নিউজে আমি শিলাদিত্য আপনাদের সঙ্গে রয়েছি। আপনার কথা, হ্যাঁ আপনারই কথা কিন্তু আমরা তুলে ধরি। যে প্রশ্ন আপনি করতে পারছেন না কিন্তু মনের মধ্যে লুকিয়ে রয়েছে, যে উত্তর আপনি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, সেই উত্তর তুলে আনার চেষ্টা। আর আপনার কথায় আজকে আপনাদের এবং আমাদের অতিথি ফুটবলার, অর্জুন পুরস্কার প্রাপ্ত ফুটবলার শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রসূনদা, স্বাগত। আমি বোধহয় পরিচয়টা একটুখানি ভুল দিয়ে দিলাম, অর্থাৎ শুধুমাত্র ফুটবলার তো নয়, সাংসদও বটে। প্রসূনদা ফুটবল জীবনে অনেকটা সময় কাটিয়ে এসেছেন। আজও পায়ে ফুটবল পড়লে আমরা সেই খেলা, সেই জাদু দেখতে অভ্যস্ত। আমি তো কার্যত ছোটবেলা থেকেই দেখে চলেছি। একদম। প্রসূনদা, এই যে ফুটবলকে কেন্দ্র করে বেঁচে ওঠা, গড়ে ওঠা, বড় হওয়া, এই জার্নিটা যদি একটুখানি বলেন সংক্ষেপে। একদম বলছি, মানে যেটা খুব গর্বের, আমি আমার বাবাকে দেখিনি, ফাদারকে দেখিনি, বাবাকে আমি দেখতে পাইনি, তিনি মারা গেছিলেন এবং 2 বছর বয়স ছিল আমার, এবং আমরা জানতাম না বাবা কি। হ্যাঁ, পিকে ব্যানার্জি আজ নেই, কিন্তু পিকে ব্যানার্জি আমার বাবা। আমি মনে করি পিকে ব্যানার্জির মতো মানুষ, খেলোয়াড় মানুষ হিসাবে সেরা। মানে দাদাকে দেখে আমরা প্রণাম করতাম, এখনও আমার শ্বশুর করছে। দাদা আমাদের পুরোভাবে রাখলো। দাদা বিয়ে করেছিল একজন বিরাট পরিবারের নাম বলছি না আমি। পরবর্তীকালে বৌদি প্রথম ফুটবল ক্রিকেট মেয়েদের করেইছিল, কিন্তু উনি কোনো সময় কোনো অসুবিধা করেনি। কারণ আমাদের কম করে ভাই 8 জন, আর তার সঙ্গে মা বিধবা এবং ঠাকুমা মিথবা, এবং কি দুরবস্থা, কেউ চাকরি নেই, ছোট ছোট ভাইরা। হঠাৎ আমার বাবা মারা যান, আমি মানে সেই সময় 2 বছর বয়সে না, আমি বাবাকে দেখতে পাইনি। তখন কোথায় থাক? তখন আমরা একদম কাইজার স্ট্রিটে কোয়ার্টারে, পিকে ব্যানার্জির কোয়ার্টারে ওখানে ছিল। এবং দাদা বলল কিছু চিন্তার নেই, সব ঠিকঠাক আমরা করছি। এবং দাদা যখন অলিম্পিক ক্যাপ্টেন ইটালিতে, তখন বাবা শুনেছি, আমার বাবা বলেছিল তুমি এগিয়ে যাও, আমি মারা গেলেও তোমাকে আমি দেখব। তো এই অবস্থায় ফিরে আসার পর পিকে ব্যানার্জি ঘরে 3 দিনের মধ্যে তার বাবা মারা যায়। মানে আমি কেন তার বলছি, আমার কাছে ধারণাই ছিল না সেই সময়। একদম বাবাকে মাকে কোলে কোলে যেতাম, সেরম ব্যাপার। সেই জায়গায় আমরা খুব অসহায়। পিকে ব্যানার্জি যদি মোহনবাগান ইস্টবেঙ্গলে খেলতেন, তাহলে ভারতবর্ষে মোহনবাগান ইস্টবেঙ্গলের প্লেয়ার আর কেউ আসতে পারতেন না। এবং খালি কোচ না, দাদা কি করলো, আমাদের খাবো কি করে, এখানে 2 টাকা 3 টাকা 4 টাকা 8 টাকা, সেই সময়ের কথা বলছি আমি। পিকে ব্যানার্জি একদম পুরোপুরিভাবে তাকে বলল মোহনবাগান, যে তুমি তো মোহনবাগানের লোক, হ্যাঁ পিকে তুমি আমাদের ক্লাবে খেলো। আমি বললাম, তখন দাদা বলল, পিকে ব্যানার্জি বলল হবে না, হাউ ইজ ইট পসিবল। তখন মোহনবাগানের বিরাট লোক সব বলছে আমি তো বলছি, বলছে না আমি পারবো না। কেন পারবে না তুমি? খাবে কে? আমার ভাই বোন দিদি সবাইকে। আমি তো রোজগার করি, শিয়ালদার মানে চাকরি করি, সেই জন্যই ওখানে। আর শিয়ালদা চাকরি করে কী হবে? দাদা যা বলেছিল আমাকে, পুরোপুরিভাবে মোহনবাগান থেকে যারা ছিলেন, বিখ্যাত সব লোকেরা ছিলেন, স্যার বেরেন থেকে আরম্ভ করে সবাই বলেছে পিকে আসতেই হবে। দাদা বলল না, আমি পারবো না। আমার মা, মাসিমা, চরুমা, ভাই 7 জন, তারা খাবে কি করে? কি দারুণ মানুষ, আমি ভাবি তাই, এরম লোক দেখা যায় না। নিজে ছেড়ে দিল মোহনবাগানে খেলা, ইস্টবেঙ্গলের সাথে খেলা না খেলে ইস্টার্ন রেলে খেলা শুরু করলো। কারণ ইস্টার্ন রেলে উনি না থাকলে ওই যে মাইনেটা পেত, স্কুটটা, সেইটা নিয়ে বাড়িতে আসতো। রেলের থেকে পিকে ব্যানার্জি ইন্ডিয়া ক্যাপ্টেন, অর্জুন অ্যাওয়ার্ড, র্যাবিট অ্যাওয়ার্ড, এটা বিরাট লোক। আমার বাবা দেখিনি বাবাকে, কিন্তু আমি বিশ্বাস করো, আমি বারবার বলি যে আমার বাবা হলো পিকে ব্যানার্জি। আমার সাথে 18 বছরের ছিল, ছেলে বলের মধ্যে না, দিদি, চারিদিকে লোকে রয়ে গেল। ইস্টবেঙ্গল বলেছিল, মিথ্যা কথা বলবো না, ইস্টবেঙ্গল বলেছিল কেন পিকে আসছেন না, বলছে ওটা ব্যাপার নেই, আমি আমার বাড়ির যারা আছে তাদের খাওয়াতে পারবো না। এত অসুবিধা, এত কষ্টে ছিলাম। কিন্তু দাদা আমাদের স্কুলে পড়ানো থেকে আরম্ভ করে, স্কুলে ভালো স্কুল না হলে হবে না, সে চাপ গাবে আমাদের, এই এটা করেছে, সেটা সুযোগ হয়েছে, এটা আমার। এবং আমি জীবনে আমি মনে করি পিকে ব্যানার্জির মতন প্লেয়ার, পিকে ব্যানার্জির মতো কোচ ভারতবর্ষে আসেনি।
আসবেও না, আমি স্টেট বলছি, এটা আমি বলছি। এমন লোক পিকে ব্যানার্জি নিজের বাড়িতে, আমি তখন ইস্টবেঙ্গলের এগেনস্টে খেলছি মোহনবাগানে, ম্যাচ জিতে গেছে ইস্টবেঙ্গল তখন, দাদার বাড়িতে আমি থাকি, মানে দাদার ওখানে ঢং 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 ঘন্টা নিয়ে এসছে, চলে যা। পিকে ব্যানার্জি বেরিয়েছে বললো আজকে জেতা নাই, আজকে জেতা হয়েছে, আর আমি কিন্তু ঘরের ওপরে দাঁড়িয়ে আছি, আমার ছোট্ট ভাই প্রসূন হেরে গেছে, আপনারা বেরিয়ে চলে যান। কি দারুণ মানুষ, কি পড়াশোনা! আমার তো মনে হয় পৃথিবীতে, মানে ভারতবর্ষ বলে না, অল ওভার ইন্ডিয়াতে বলতে না, বা সবার হয়ে যদি পিকে ব্যানার্জি বড় খেলা খেলতো সবাই দেখতে পেত। দাদা তো অসম্ভব ব্যাপার, কষ্ট, স্কুটার কিনেছে কোনো ক্রমে, পয়সা নেই, ভাইরা যদি না খেতে পায় আবার ওখানে যেত, এরম লোক দেখা যায় না। এ সব কিছু ছেড়ে দিয়েছিল, হাত তুললে পিকে ব্যানার্জি যা প্লেয়ার ছিলেন ভারতবর্ষে কেউ ছিল না, আমি ক্ষমা চাইছি, অনেক বড় প্লেয়ার দেখেছি, উনিরা সব ছিলেন, কিন্তু দাদার খেলা আমার সাথে হয়েছিল, তখন ছোট মিটিংও করতেন যখন আমাদের সাথে, নিজে খেলতেন দেখার মতো। পিকে ব্যানার্জির মতো লোক ভারতবর্ষে আমি কোনো দিন দেখতে পাইনি, এখনও পাচ্ছি না। আমার সৌভাগ্য হয়েছিল আজ যেমন আপনার সাক্ষাৎকার নিচ্ছি, তেমন পিকেদের সঙ্গে কার্যত মধ্যরাত অবধি সাক্ষাৎকার নেওয়া, বিশেষ করে ওয়ার্ল্ড কাপ চুনিদা, এই প্রবাদ প্রতিম এই ব্যক্তিত্বরা, তাদের সাক্ষাৎকার নেওয়ার। পিকে ব্যানার্জি ফুটবলের সঙ্গে জড়িয়ে, আর প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ইন্সপিরেশনের জায়গা কোথায় সেটাও একেবারে স্পষ্ট হয়ে গেল। আচ্ছা, এই যে আপনি বললেন যে সে সময় আমরা খাবো কি করে, সেই চিন্তাটা খুব বেশি পরিমাণে ছিল। ফুটবলের সঙ্গে এই খাদ্যান্বেষণ, অর্থাৎ কোথাও একটা যেন দারিদ্র, ঠিক, এটাই কি আপনাদের সৃষ্টির ক্ষেত্রে খুব বেশি পরিমাণে সাহায্য করেছে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্সে? ইয়েস, একদম কারেক্ট। আমরা তো পড়াশোনা করতেই হবে, একদম। পিকে ব্যানার্জি বলেছিল পড়াশোনা করতে হয়, ভালো স্কুলে পড়বে। হ্যাঁ, ভালো স্কুলে দিদি নিয়ে গেছিলো, আমি নাম বলছি না, হওয়া উচিত না, আমাদের ভাইদের সব পড়াশোনা করা পিকে ব্যানার্জি। মানে স্কুটার কিনেছিল, আমি বলি স্কুটারটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে, হেঁটে যেত, বাসে উঠে মাঠে চলে যেত। এই রকম আমি দেখিনি। মানে দাদা কখনো কি হয়েছে বলবো, আমি যখন আবার বলার ব্যাপার নাই, এমপি হলাম, ফার্স্ট ফুটবলার এমপি ভারতবর্ষে, বললো ভেরি গুড, কিন্তু কোনো অন্যায় করবে না, তুমি আমার বাড়ির ছেলে, একদম আমার মেয়ে ছেলে, তুমি গোপাল বাবু বলে ডাকতো আপনাকে? হ্যাঁ, একদম আপনার ডাক নাম ধরে গোপাল বাবু বলে ডাকতো, একদম বাবু। আমি বললাম কি আনন্দ হয়েছে, আর যেদিন আমি জিতেছিলাম, দিদির দাদাকে প্রথম প্রণাম করি 2010-এ প্রণাম করি, ওইখানে হই চলছে, দাদা বললো আই নো দিস পিপল, আমার ভাই কোনোদিন নোংরামি করবে না, তুমি হিন্দি বলবে, তুমি সব কিছু বলবে, কোনো অন্যায় করবে না, তুমি একদম, তাহলে আমি কিন্তু রাগ করব। এ কি দুর্দান্ত মানুষ, ভাবা যায় না। একটা এমন লোক আমি দেখেছি পৃথিবীতে, আমার মনে হয়, আমি ইউরোপে অনেক গেছি খেলার মাঠে, সব জায়গায়, কিন্তু পিকে ব্যানার্জি মানে আমার এগেনস্টে খেলা হচ্ছে, পিকে ব্যানার্জি ইস্টবেঙ্গলের কোচ। হ্যাঁ, আমাকে একটা লাইন বললো না, আমি দাদাকে একটু বলছিলাম, একটু কোন দিক দিয়ে মাপা দিয়ে যাবো, ডোন্ট টক, ইউ আর নট মাই টিম। আরে আমি ভয় পেয়ে গেলাম। দাদা বললো না, আজ বলবো না, তো কাল তুমি হেরে গেলে তাহলে আর জিতলেও বলবো। প্রসূনদা কি নিজেকে সারাক্ষণই আদ্যপান্ত মোহনবাগানী হিসেবেই পরিচয় দেবে? হ্যাঁ, এটা তো আমার কাছে আছে, আমি ক্ষমা চাইছি, সবাই রাগ করবেন না, ইস্টবেঙ্গলও ভালো, মোহামেডানও ভালো, কিন্তু মোহনবাগান আমি জীবন দিয়ে খেলা, মানে আমি 18 বছর খেলেছি মোহনবাগানে, আর জীবনটাই ছুঁয়েছি, এবং সবুজ মেরুনটাই আমি সবসময় ভালোবাসতাম, আমি কখনো ছোটো করছি না। মোহনবাগান মানে এই বুড়ো বয়সে এখন লাফালাফি করছি, এখানে যাচ্ছি মোহনবাগান, সবাই বলছে প্রসূনদা জার্সি কেন, আমি সারা জীবন জার্সি, এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার। মোহনবাগানে আমি খেলেছি এবং গর্বিত হয়েছি, মোহনবাগানের সবসময় সঙ্গে ছিল লোক, সেই ভালো। কিন্তু অনেক লোক গালাগালি করে, আমাকে করবেই, হ্যাঁ, প্রসূন ব্যানার্জি মোহনবাগান হয়ে গেল, বুড়ো বয়সেও বলছে মোহনবাগান আমাদের সাথে ইস্টবেঙ্গলে আসে না, কিন্তু সত্যি পারি না, আমি জানি না কেন, মোহনবাগান পাগল আমি। মানে আমি এইখানে ইলেকশন হচ্ছে কি মোহনবাগানে কিছু হচ্ছে, সব যে আমি বলতাম না, একদম মানুষের মতো চলতে হবে। আমার ছোটো থেকেই, আমি ছোটো করে আমার দাদা যখন পিকে ব্যানার্জি বলতো তুমি আঁকতে শিখিয়েছিল, সেই জায়গায় দেখা। তবে মোহনবাগান সারা ভারতবর্ষ, সারা পৃথিবী মোহনবাগানকে চেনে, এইটা একটা বড় ব্যাপার।
আর মোহনবাগানের ক্ষেত্রে সুবিধাটা কোথায়, যে ভারতবর্ষে আমি খেলেছি বলে না, বহু বিরাট বিরাট প্লেয়ার খেলেছেন আর তারা জিতেছেন অনেক জায়গায়। এটা আমি রাগ করবেন না, আমি হাত জোর করে বলছি, ইস্টবেঙ্গল মোহামেডান আমি খুব ভালোবাসি সবাইকে ফুটবল নিয়ে, কিন্তু আমি বারবার বলছি, আমি এইভাবে বলছি, আপনারা রাগ করবেন যে প্রসূনদা আপনি মোহনবাগান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমি সত্যিই তাই, কিছু করার নেই। একটা ব্যাপার আছে, ভীষণভাবে মোহনবাগান, আপনারা গালাগালি করবেন না, আমি তখন খেলা ছেড়ে দিয়েছি, কিন্তু আমার ওইটাই একটা কথা, মোহনবাগান জিন্দাবাদ আমি করবই, আর বাড়ি থেকে বেরিয়ে দৌড়াবই, আর হেরে গেল কাঁদাকাদি করব। একটা বুড়ো লোক, 70 বছর বয়স আমার এখন, হ্যাঁ 70 ইজ গোয়িং অন, কিন্তু আমি ওই মোহনবাগান কোনো সময় ছাড়তে পারবো না। প্রসূনদা, আপনি যেমন বলছেন যে মোহনবাগান কোনো সময় ছাড়তে পারবেন না, মাত্র কয়েকদিন আগে মেহতাব হোসেন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন। মেহতাব বলছিলেন যে ইস্টবেঙ্গলই তার কাছে সব, ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য তার আনন্দ, আবেগ, ভালোবাসা এগুলো খুব বেশি পরিমাণে, যেমন আপনি মোহনবাগানের জন্য বললেন। আমাদের তো এই ঘটি বাংলায় লড়াইটা চলতেই থাকে। মেহতাব তার মধ্যে থেকে যেটা বললেন, মেহতাব বললেন যে মোহনবাগানে গিয়ে রিটায়ার করাটা ইস্টবেঙ্গল সমর্থকরা কখনোই মেনে নিতে পারেনি, এই মুহূর্তে মেহতাবও মেনে নিতে পারেন না। এর প্রসঙ্গে আপনি কি বলবেন? না না, পারফেক্ট। ও ইস্টবেঙ্গল ভীষণ ব্যাপার আছে, ইস্টবেঙ্গলের টিম তৈরি করা, চিন্তা ভাবনা রাখা, সব কিছু, কিন্তু মোহনবাগানে যারা যায় না তারা ওদিকে যেতে চায় না, এরকম একটা ব্যাপার। মোহনবাগানের কোথাও একটা এত বড় ব্যাপার হয়ে যাচ্ছে, সেটা কিন্তু ওইখানেই সবাই খেলতে যেতে চায়। আমি দেখেছি ইস্টবেঙ্গলের থেকে, বিশেষ করে আমাদের যারা ছিল, ও যে তুমি যা কথা বললেন, উনিও খেলেছে, কত ভালো খেলেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান না হলে বাঁচবেও না। ফুটবল ক্রমশ খারাপ জায়গায় চলে যাচ্ছে। কেন? কারণটা হচ্ছে যে খেলার সময় আইএফএ লিগটা করতে পারছে না। কেন? আইএফএ তো এই আজকে শুরু করেছেন, লিগটা হওয়ার মাথায়, লিগ হলে কি হয়, ছেলেগুলো পাওয়া যায়, বাংলার ছেলে পাওয়া যায়, ভালো ছেলে পাওয়া যায়, তারা ওখানে শুরু করে, খেলাটা শুরু করে। কিন্তু সেটা মানে দুঃখ পাচ্ছি, গতবার খেলা হলো না, কে বললো না কে জিতেছে, কে জেতেনি, তারপর আইএফএ থেকে অফ করে দিল, জানি না কে জিতেছে, এবার আমরা জানতেই পেলাম না। আজকেই আবার প্রথম শুরু হচ্ছে, ঠিক আছে, গর্বিত, কিন্তু খেলোয়াড়দের সঙ্গে রাখতে হবে, প্রচুর বড় খেলোয়াড় আছে, তাদের বাইরে ফেলে রেখে কী হবে? গৌতম সরকারের মতো ওইরম প্লেয়ার, হ্যাঁ সুব্রত ওইরম প্লেয়ার, তাদের ডেকে আনা দরকার ছিল। খেলাটা কীভাবে হয়? এই লিগটা ভীষণ ভালো ছিল, লিগটা যদি না হতো এত প্লেয়ার হতো না, লিগটা একদম সুন্দরভাবে হতো। সেই জায়গা থেকে এখন লুকিয়ে বেড়াচ্ছে আইএফএ। আপনি 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 আপনার তরফ থেকে অনুরোধ বা আবেদন করছেন না কেন? আপনার তো দাবি করার অধিকার রয়েছে, কারণ যদি ফুটবলের উন্নতির জন্য আপামর জনগণ ফুটবল ভালোবাসে, আজও সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, একদম। সুতরাং সেই জায়গায় আমি বাঙালি কেন, আমি ভারতবর্ষকে ইনক্লুড করে বলবো আর কি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কেন বলছেন না? আপনি কেন দাবি রাখছেন? আমি বলছি তো, আমি কন্টিনিউ বলছি, ঝগড়াঝাটি না, আলাম তোমরা ভালোভাবে তৈরি হও। আর আমার মনে হয় কিছু সিনিয়র প্লেয়ারকে রাখো, বড় বড় প্লেয়ার আছে সবাই, তাদের রাখো সঙ্গে, সেটা এখনও রাখা হচ্ছে না। তবু চেষ্টা করছি আমি, যে আইএফএ যদি ভালোভাবে না চলে তাহলে ফুটবল হবেই না, আমাদের ফুটবল হবে না। লিগে তুমি ভাবো, লাস্ট লিগে কে জিতেছে যে কেউ জানে না। আর আমরা একবার হারলে, ইস্টবেঙ্গল জিতলে, মোহনবাগান কীভাবে আমরা ইস্টবেঙ্গলকে হারাবো লিগে, এইটা লাফালাফি। আর লিগটা হতো ঠিক পুজোর সময়, হ্যাঁ এইসব দিন আমাদের আলাদা ব্যাপার। এইগুলো আমি দেখছি এত দূরে নিয়ে চলে আসছে কোথায় কোথায়। আমার কাছে এটা না, আমাদের যে মাঠ 3টে আছে খুব ভালো হয়েছে, এখন সেই মাঠে লিগটা করুক না। কোথায় নৈহাটি, কোখে, এই কিছু দরকার নেই, তাতে আরও উন্নতি কমে যাবে। নৈহাটিতে যে যাচ্ছে কি হয়ে যাচ্ছে, গ্রামীণ লোকেরা আসেই না মাঠে, ছবি দেখলে বোঝা যাবে যে টিম খেলছে, সেই টিমের গ্রামই তো ফুটবলের স্রষ্টা। হ্যাঁ স্রষ্টা, কিন্তু গ্রামীতে আমি খুঁজে খুঁজে পাচ্ছি না প্লেয়ার, কিন্তু ভালো ভালো প্লেয়ার আছে, কিন্তু তাদের অসুবিধাটা কোথায়? তারা কলকাতায় এসে খাবে কি করে? সব তো মানে এদিন তো প্রসূনদা আপনারাও দেখেছিলেন, এর মধ্যে দিয়েই তো লড়াই করে আসা। এবং শুধু তাই নয়, গল্প অনেক, কথা অনেক ফুটবলের সঙ্গে জড়িত, সেই সব কথাই আপনাদের সঙ্গে তুলে ধরবো। যা আপনার কথা, যেখানে রয়েছে আরও একটা বিষয়, দল বদল। না, রাজনৈতিক দল বদল বলছি না,
মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডানের সই করার সে এক মারাত্মক দল বদলের গল্প, সেই গল্পও কিন্তু আমরা জানবো প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন, চোখ রাখুন অবশ্যই করে ক্যালকাটা নিউজে। আপনার কথায় ফেরত আসছি। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আপনাদের কথায়, আপনাদের প্রশ্ন, আপনাদেরই উত্তর খোঁজার চেষ্টায় আমরা রয়েছি। সঙ্গে প্রসূন বন্দ্যোপাধ্যায় রয়েছেন। প্রসূনদা, বিরতিতে যেতে যেতে যে প্রসঙ্গটা তুলেছিলাম, দলবদলের কাহিনী একটুখানি শুনবো। মানে আপনাদের সই করানোর জন্য স্মৃতি এবং লেখা যা সামনে চলে আসে তা হচ্ছে আপনাদের লুকিয়ে রাখা হতো, আলাদাভাবে সরিয়ে রাখা হতো, কেউ আজও জানতে পারতো না মধ্যরাতে কি সিদ্ধান্ত হচ্ছে, কি হতো। এই দুর্দান্ত ব্যাপার। আমরা যে টিমের প্লেয়ার মোহনবাগানই ধরি, মোহনবাগানের টিমটা তৈরি করে নেয়, আগে তৈরি করে ইস্টবেঙ্গল তৈরি করে নেয়। তারা পয়সা দিয়ে কেউ আসে, কেউ না পয়সাতে আসে, কেউ ভালোবাসায় আসে। কিন্তু মোহনবাগানে আমি দেখতাম আমাদের আর এখান থেকে 1 ঘন্টা বাড়ি যেতে দিত না। ওখানে মোটামুটি ভালো ভালো বিশ্ববিরম লোক আছেন, তাদের বাড়িতে রেখে দিত একবারে পুরোপুরিভাবে। আমি দেখেছি বিশেষ করে হাওড়ার দিকটাই আমি বলছি অনেক লোক ওখানে লুকিয়ে থাকতো। আমাদের বসিয়ে দিত, খাওয়া দাওয়া হবে, যাবে না, এরপর সিগনেচার করতে হবে ইমিডিয়েটলি, 7 দিন পর সিগনেচার করতে হবে, তাহলে আর টিমের মধ্যে থাকতে পারা যায়। সে একটা আনন্দের ব্যাপার। মানে কি 7 দিনই ওখানে থাকতো? 7 দিনই বসিয়ে দিল। সবসময় আমি বসে আছি, বেরোবে না, পুলিশ দিয়ে দিল। হ্যাঁ, বেরোবে না। আমি সেটা বেরোবো না আমি। হ্যাঁ, না, তুমি দেখছি তুমি আর বাবলু দুজনে মিলে একটু অন্যদিকে যেতে চাইছি। আমি না, দেখতে চাইছি না, আমি হাত জোর করে বলছি। আমি কেন মোহনবাগান পাগল? আমি আর না, আমি তোমাদের দুজনকে, সুব্রতকার তোমাকে আমি একটা অন্য ঘরে দিয়ে দেবো, হ্যাঁ, হোটেলের সঙ্গে হোটেলে দিয়ে দেবো কাউকে এরকম। হ্যাঁ, সেই জন্যে ওইটা 6 দিন হলেই আমরা সই করলেই বাঁচে, এরকম ব্যাপার। সই করাটাও দারুণ। মোহনবাগান 40টা গাড়ি নিয়ে যাচ্ছে, ইস্টবেঙ্গল 50টা গাড়ি নিয়ে যাচ্ছে, সব নিয়ে এরম দাঁড়িয়ে, ছোটো ছোটো ফিটবাড়ি গাড়ি ছিল সব। আর দেখলে মনে হবে ওরে বাপ রে বাপ, কত লোক, হই সাইন করতে হবে, হাত কেঁপে যেত এরম। আমার মাঝে মাঝে না কিরকম একটা টেনশন হয়ে যেত। আবার বললো না, ঠিক করে সই হলো না। হ্যাঁ, আরে বাপ রে বাপ। আমরা বললাম কি আর, লোকের এত লোক আসতো তো, একটু তখন বয়স কম, আমাদের একটা আনন্দ হতো। কিন্তু তার মধ্যে ওরা হই জিততে পারবে না। ইস্টবেঙ্গলের সাপোর্টার তখন বলে মোহনবাগান জিততে পারবেই না, প্রসূন বড় বড় কথা বলবেন না, অমুক তমুক। আমরা আবার নামলাম, আমাদের লোকরা বললো বেশ ভালো, মারপিট না কথা। ওই পাশে দাঁড়িয়ে ওরা, এই পাশে ইস্টবেঙ্গল আর মোহনবাগান একটু অল্প সমাজ ছিল, একদম দুর্দান্ত। বাড়িতে চলে যেতে হবে। কতগুলো নাম সম্পর্কে আমার একটু বিস্তারিত জানা রয়েছে, যার মধ্যে একটি নাম আপনি ইতিমধ্যেই ছুঁয়ে গেলেন, বাবলুদা। এই নামটা আমি ধরে নিচ্ছি ফুটবল পাগল যারা এবং মোহনবাগানি যারা, তাদের কাছে এই নামটা মুখস্থ। আসলে সুব্রত ভট্টাচার্য, সুব্রত ভট্টাচার্যের সঙ্গে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের এখন ফোনে কথা হয়? এখনো দেখা হয়? এখনো হয়, দেখা হয়। আর আমাকে বলে কখন আসবি তুই? আমি বললাম হ্যাঁ, বিকেলে ও গাড়ি নিয়ে আসবে, এসে এইগুলোর সাথে কথা বলবি না। হ্যাঁ, ওর একটা রাগ আছে, এরকম। তুই অত বড় প্লেয়ার, এখন এমপি, তুই ওরমভাবে ওখানে বসবি না, মাঠে বসবি। আর আচ্ছা ঠিক আছে, তুই ক্যাপ্টেন, তুই বলছিস আমাকে। এটা কি মোহনবাগানের মাঠে? মোহনবাগান মাঠে। মোহনবাগান মাঠে আমি আরও বসবো, কিন্তু বসার পাশে কাউকে ঢুকতে দেবে না বলে আমরা কথা বলছি, আমার ব্যাপার ছেড়ে দে। প্রসূন আর আমি। হ্যাঁ, গৌতম সরকার আছেন? গৌতম দা তো ইস্টবেঙ্গলে আগে বেশি খেলেছিলেন, বিরাট প্লেয়ার গৌতম দা। আপনার সঙ্গে তো সক্ষম। হ্যাঁ, বিরাট প্লেয়ার গৌতম দা, বললে তো হবে না। গৌতম দা ইস্টবেঙ্গল মোহনবাগান দুটোতেই ভালো খেলেছে, দুটোতেই ক্যাপ্টেন। হ্যাঁ, ও গ্রেট প্লেয়ার। হ্যাঁ, কিন্তু ইস্টবেঙ্গল ওনাকে একটু সরিয়ে দিয়েছিলেন, এটা দুঃখ পেয়েছিল পরে ইস্টবেঙ্গলে আসাতে। মানে আবার ভালো, আমার সাথে আমার সুবিধা হলো, মিডফিল্ড টাইম পেলাম, ও পাশে ডান দিকে বাঁ দিকেও বড়ো প্লেয়ার এরা সব। বাবলু ভীষণ ভালো বড় প্লেয়ার। সুব্রত ভট্টাচার্য আমার কাছে মনে হয় অর্জুন অ্যাওয়ার্ড যে পেয়েছে আমি গর্বিত, এবং যিনি দিয়েছেন তার নামার বলার দরকার নেই, সে পশ্চিমবঙ্গেরই মানুষ এখন। হ্যাঁ, তিনি কিন্তু করেছিলেন স্পোর্টসে। আমার বলেছিলাম, আমি তো আগে পেয়েছিলাম, তারপর বলো গোপাল কি করা যায় বলতো, আমি তো যোগ্যতা আছে তোর। হ্যাঁ, তারপর মমতা ব্যানার্জি ওটা ওনাকে করে দিয়েছিলেন। মানে হওয়া উচিত, করে দেবার ব্যাপার না, যোগ্যতা। মমতাদি তখন স্পোর্টস মিনিস্টার, উনি বললেন
একে নিশ্চয়ই দেওয়া উচিত, প্রসূন পেয়ে গেছে আগে, ওকে দেওয়া উচিত। আমরা ভাই, ও জামা পরবে যা, আমি তাই জামা পরবো, ছেঁড়া প্যান্ট, পয়সা নেই তো। হ্যাঁ, দিল্লিতে গেছি, পয়সা নেই, পয়সা তো অত আমরা টাকা নিতাম না। আমি আর বাবলু মোহনবাগান মাঠে যে কোনো টাকা নিতাম না, ওটা সেই জন্যই আমাদের বলতো বাংলার এই মোহনবাগানের ছেলে, এখনও বলছে এরম ব্যাপার। তো আমরা দিল্লি টিল্লি এলে দেয়, বেশি পয়সা নেই, টুকটাক করে গৌতম দা খালি বলে আমি একটু চা খাবো, হ্যাঁ চা গৌতম দাকে নিয়ে গেলাম, তখন ইসবঙ্গ থেকে এসছে গৌতম দা। কিন্তু বাবলু আর আমি, ও কি জানো, তুই তো ইন্ডিয়া খেলে হই করে দিলি, আমাকে তো ডাকলি না, আমি কী করি, তোকে যদি না নেয় আমি একটু দুঃখ পেয়ে যাই। আমি তা সেই জন্যে আমি কী জামা পরবে, সেই জামাই পরবো, প্যান্ট ও পরবে, আমরা পরবো, মানে এইরকম ভালোবাসা। মানে বাড়ির লোক বিয়ে হচ্ছে, আমার বিয়ে দিচ্ছে ও, আর ওকে বিয়ে দিচ্ছে আমি আসানসোলে যাই, দুবো। আরে বাপ রে বাপ, অভিন্ন হৃদয় বন্ধুত্বের কথা। আমরা প্রসূনদার সঙ্গে অনেক গল্প আড্ডা এই সমস্ত কিছু করছি। এতক্ষণ প্রসূনদা তার বড় হওয়া পরিবার, পিকে ব্যানার্জির কথা বারবার করে চলে এসেছে, বাবলুদা অর্থাৎ সুব্রত ভট্টাচার্যের কথা, এবং ইস্টবেঙ্গল মোহনবাগান প্রীতির অনেকগুলো জায়গা বাকি রয়েছে। কোন জায়গা বাকি রয়েছে? ঘটি বাঙালের লড়াই বাকি রয়েছে, ডার্বি ম্যাচ বাকি রয়েছে, আর তার সঙ্গে বাকি রয়েছে আজকের প্রজন্মের কথা। জানবো অবশ্যই করে। ছোট্ট একটা বিরতির পর আবারও আপনার কথা নিয়ে ক্যালকাটা নিউজে ফেরত আসছি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কাছে। সঙ্গে থাকুন, চোখ রাখুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত আপনার কথায়। নানান গল্প আড্ডায় জমজমাট আপনাদের অনুষ্ঠান, আপনাদের প্রশ্নের উত্তরের খোঁজে আপনার কথা, সঙ্গে প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রসূনদার ডার্বি আজও কিন্তু বাঙালির জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিনগুলো নিয়ে মাতামাতির আমাদের শেষ থাকে না। আমরা ইস্টবেঙ্গল মোহনবাগানকে এখন যে অবস্থায় দেখছি, আপনার চোখে বিশেষ কোনো মুহূর্ত, বিশেষ কোনো ঘটনা ডার্বির উত্তাপের? ডার্বি তো বিরাট ব্যাপার। 3 দিন ধরে ওই ট্রেনিং হবে, পিকে ব্যানার্জি 3 দিন করে সেই বাড়ি যেতে হবে। উনি বলবেন এখানে বসবেন না খেলার আগের দিন। দাদা পিকে ব্যানার্জি বলল প্লেয়াররা, আমরা একটু আনন্দ করতাম, ওখানে চা খেতাম, মাঠে শুয়ে থাকতাম, সবুজ ঘাসটার মধ্যে আমরা শুতাম, যেন মা আমাদের, এটা ছিল, আমরা এইভাবে ছিলাম। কিন্তু পিকে ব্যানার্জি বলতো নো, একদম হয়ে গেল, কালকে খেলা, তোমরা একদম ঘরে বসে থাকবে, নো টক এমেন্টস, কোনো কাউকে বলবে না, কোনো টিভিকে বলবে না, কোনো কাউকে বলবে না, তাহলে আমি তাড়িয়ে দেবো। হ্যাঁ, কিন্তু সিরিয়াস হয়ে চলো। ঠিক 12টার সময় আমাদের ডেকে নেবে খেলার দিন, লোকাখিন্ন। সেই জন্যে ওইখানে পিকে ব্যানার্জির কথাই বলছি, দাদা বেশি আমার কোচ ছিল। পিকে ব্যানার্জি বলল এইখানে বসে থাকো, আমি জাস্ট এটা এঁকে দিয়েছি, কিভাবে বলটা যাবে সেটা রেকর্ড করো। সেখানে পড়া হতো, আর আমরা ইয়ার্কি মারতাম, উফ মাস্টারমশাই এত খারাপ না, খাড়ি বলছে এটা করো এটা করো পিকে দা। কিন্তু ও এত বেশি জানতো এই ম্যাচটা এই কী হতে পারে, এবার দুর্দান্ত ব্যাপার। আমরা মানে বুক কাঁপতো, ভাব 3 দিন 4 দিন আরম্ভ হবার আগে এরকম কেঁপে যেতাম। সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত আজও যেটা খেলতে গিয়ে আপনার মনে পড়ে ডার্বির ক্ষেত্রে, বিশেষ কিছু ঘটনা? সে তো আমরা সবচেয়ে বড় যেটা মানে ক্ষমতা হচ্ছে আমাদের, সে তো হলো পেলের সাথে খেলা। পেলের সাথে খেলবো, আরে বাপ, অজ্ঞান হয়ে যাচ্ছি, এতটুকু মিথ্যা বলছি না, পেলে, হ্যাঁ এরম ব্যাপার। হ্যাঁ, 1977 সাল 77 24-এ ইন্ডিয়া কাছে চলে এলো খেলতে পেলে। কে কার সাথে খেলা হবে? মোহনবাগান। যা অন্য প্লেয়াররা বললে আরে সব ইয়ার কি হয়েছে, আইট করা হয়েছে, এত না, উনি তো টাকা চাইবেন। হ্যাঁ, ওনার টিমে টাকা দেওয়ার জন্য কে দেবে, ফরেন টাক চাই। চলে গেল মোহনবাগানের সবাই বড় বড় লোকেরা, যে পৌঁছে স্টেট ওই সময় ভারতবর্ষের বিখ্যাত মহিলা, হ্যাঁ তিনি, তার কাছে বলা হলো, বলল হ্যাঁ মোহনবাগান, আমি এখন প্রাইম মিনিস্টার, মোহনবাগান এটা টাকা হবে। টাকা দেওয়ার পর ওরা এসে বলল, আর ওটা বলা শেষ করা যাবে না। পেলেকে যা ভদ্রতা দেখেছি, পেলে কে, আমরা ভাবছি এরমভাবে আমাদের সময় টাচ করছি, গায়ে হাত দিচ্ছি, হ্যাঁ হোয়াট ইজ দিস, আমি নো আবার হাত দিচ্ছি, কে, একদম ভাবতে পারছি না। হ্যাঁ, ওইরকম প্লেয়ার,
ওকে আমি কী করে পিঠে হাত দিচ্ছি, নো নো ও না ডোন্ট ইউ ওয়ান্ট ফটো, ইয়েস আই উইল ইট ইউ, আমি থ্যাংক ইউ। সে মাঠে ঢুকে আমরা সবাই এরম করে পায়ের কাছে, এখনও ছবিগুলো আছে, সব দেয় অনেক সময় দেখি, এরমভাবে আমরা ধরে আছি, সবাই পাটা ধরে আছি। আর আমার ঘাড়ে হাত পড়লো, বাবলু বললো যা তুই অনেক বড় প্লেয়ার হয়ে গেলি রে, আমার চেয়ে বড় প্লেয়ার। এই আর কি হলো আমাদের। উনি উঠে উনি বললেন, আমরা তাকাচ্ছি কে এটা। হ্যাঁ, এখন তো বাচ্চারা এরকম যে কোনো জায়গায় সই করে চলে যেতে পারে, এখন তো ছবি বেশি হয়েছে। প্রসূনদা, যে ফুটবল ঈশ্বরকে কেন্দ্র করে আপনার জীবন, আপনার পরিবারের জীবন জড়িয়ে গেছে, সেই ফুটবলের জন্য আপনি কি করছেন উন্নতির জন্য? উন্নতির জন্যে আমি দাদার নামে একটা একাডেমি করছি হাওড়াতে। হ্যাঁ, পিকে ব্যানার্জি ফুটবল একাডেমি। এটা আমার খুব ইচ্ছা ছিল। সেটা আমাকে মোহনবাগান বলে না, এটা আমাদের পার্টি, ওদের রিকোয়েস্ট করেছিলাম, একটা ভালো স্টেডিয়াম আছে ওখানে, স্টেডিয়াম সেটাও দেবে। এটা আমার ইচ্ছা, দাদার নামে হবে পুরোপুরিভাবে। এবং এই কালকে পরশুদিন দাদার জন্মদিন ছিল, এবং সেইভাবে এই দাদা খালি বলতো যে ভালো ছেলেকে ডাকো, ফুটবলে ভালো ছেলেকে ডাকো, ভালো করে কোচিং। এখান থেকে উঠতে পারবে? হ্যাঁ পারবে, আমি পারবে, কেন পারবে জানিস তো? আমি বলছি যে খুব দুর্ভাগ্য আমরা ফুটবল খেলতে যে ওই বুটগুলো এবারে থার্ড ক্লাস থাকতো। যদি আমার সাথে ক্ষমতা থাকতো, ইউরোপে যদি একটা ফুটবলের জায়গায় খেলতে পারি ওই ব্যাগটা নিয়ে, কিন্তু সেটা আমাদের ছিল না। এখন কি সুবিধা হবে, আমি শুরু করছি যখন পিকে ব্যানার্জির নামে। একটু বলি আমি, সে একটা কথা বলি, হাওড়ায় যারা আছে স্কুলের, তারা রাজি হয়েছে সব তাদের নিয়ে করাবে হাওড়াতে, হাওড়ার বাইরে না। হাওড়া ফুটবলের জায়গা ছিল, আগেও ছিল। আপনি হাওড়াই কেন টার্গেট করলেন, সাংসদ বলে ওখানকার? হ্যাঁ, আরে মিথ্যা বলবো না, সাংসদ ভারতবর্ষে কোনো সময় কোনো ফুটবলার হয়নি, একমাত্র আমি হয়েছি। কিন্তু সেখানেও আমাকে দেখাতে হবে যে আমি পারি বা না পারি, এটা আমি সিরিয়াসলি নিয়েছি। এবং আমি কাউকে টাকা চাইনি, মাঠটা ভালো দিয়ে দিয়েছে আমাকে, এখানে এদের গভর্নমেন্টস আমাদের, সেই মাঠটা আমি একদম তৈরি করে নিচ্ছি। এবং সেইটা একদম গৌতমদা থাকবে, বাবলু থাকবে, আমি এর বলে যাচ্ছি আমি। হ্যাঁ, তারপর একটা রাশিয়ান মানে কোচ হ্যাপি সিক্স, তাকে আমরা পয়সা দিয়ে নিয়ে আসবো, এইটা আমার ইচ্ছা। কেন রাশিয়ায় আমি দেখেছি ফুটবলের ব্যাপারটা অনেক বেশি ভালোভাবে করতে পারে। ইউরোপের ওই সাইডটা আমি কেন নিতে যাই। আপনি প্রত্যাশা রাখেন তৈরি করার? একদম। প্রসূনদা, 2010 থেকে আপনি সাংসদ হয়েছেন, 2025-এ আমরা এই মুহূর্তে বসে ইন্টারভিউ নিচ্ছি। 15 বছরে সংসদে 15টা প্রশ্ন তুলেছেন ফুটবলের জন্য। হ্যাঁ হ্যাঁ, দেখ না, আমার উপর রেগে যাচ্ছিল। আমি বলছি মোহনবাগান বলে না, ইন্ডিয়া বলে। ইন্ডিয়ায় আমরা খেলতে গেছে যারা 6 বছর ধরে হেরে যাচ্ছে, ইন্ডিয়ান ফুটবল টিম 6 বছর ধরে হেরে যাচ্ছে। এটা হতে পারে না। এবং একটা সিনিয়র প্লেয়ার, তাকে একবার মানে সুব্রত ভট্টাচার্যের জামাই, তাকে নিয়ে এসে আবার ছেড়ে দিচ্ছে। মানে এইখানে যে ফুটবল যারা করছে দিল্লি থেকে বা আমাদের এখান থেকে, তাদের আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। আর বিদেশি প্লেয়ার কোচকে কোনো দরকার নেই, কোনো দরকার নেই, আমি বলছি সেটাই খুব খারাপ ব্যাপার, কোনো দরকার নেই। না, আপনি যেগুলো বলছেন সেগুলো লোকসভায় যদি আপনি তুলে থাকেন, সেই ইমপ্লিমেন্টেশনের জন্য আপনি কতটা চাপ দিচ্ছেন বা চেষ্টা করছেন? মানে শুধু তো আপনি হাওড়ার জন্য নিশ্চয়ই করবেন না, আপনি তো সারা দেশে যাতে ইমপ্লিমেন্ট হয়। ফুটবল এটা তো খেলার অঙ্গ। একদম, এইটাই সবচেয়ে ভালো হয়েছে যে আমার এক ফুটবলার একজনই এমপি হয়েছি। আমি সব সময় মিনিস্টারকে ধরি, স্পিকার এত ভালো লোক, এরা ফুটবল খেলেছেন। স্পিকারের কাছে আমি আবেদন করছি যে ফুটবল আমাদের কিছু ছোট হবে না। কোনো আউটকাম পাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, টাকা পয়সা দিয়েছে। ওই আমার হাতে তো না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেটা অফিসার হয় থাকে, তাদের হাতে 2 কোটি টাকা দিয়েছিল। আবার আমি চেঁচামেচি করেছি, আবার দেবে। কেন সবসময় ক্রিকেট, ডোন্ট মাইন্ড, আমি ক্রিকেট ছোট করছি না, সবসময় হকি, সবসময় ফিলিংস, সব কিছু। ফুটবল হয় না কেন? আপনারও কি ক্রিকেটের উপর কোনো রাগ আছে? না, আমার রাগ নেই, ক্রিকেট খুব ভালো খেলতাম আমিও, কিন্তু শখ ছিল খুব আমার, সেই জন্যে। আর আমার প্রিয় ভাই এখন নেই, মানে বেরিয়ে গেছে,
অত ভালো খেলোয়াড়, আমার সাথে সাথেই চলতো সবসময়, ভালো বসুন্ধা একদম রাগ নেই, আমার খেলা নিয়ে পাগল। তুমি যদি সারাদিন আমাকে বলো না, আসলে প্রশ্নটা একটু যদি ঘুরিয়ে করি, মানে ক্রিকেটকে যে হারে ভারতীয় উপমহাদেশে প্রাধান্য দেয়া হয়ে থাকে, যে হারে স্পন্সরশিপ, যে হারে তার দর্শক সংখ্যা, সেই জায়গায় কি ফুটবল কোথাও না কোথাও ব্রাত্য? একদম, এটা প্রতিবার বলে আসছি আমি, এটা একদম তুমি বললে কথাটা, আমি এটা বলছি, আমি বলছি একদম, আমি বলি, আমাকে গালাগালি করতে পারে কেউ করুক, একটা স্পোর্টস আমাদের খুব ভালো ভালো আছে। আমি বলছি ফুটবলটা আমরা অ্যাচ না হোক, আমি না থাকলেও না বাঁচলেও আবার কিন্তু ঠিক করে যদি করা যায় ওয়ার্ল্ড কাপ পাবে, ওয়ার্ল্ড কাপের কাছাকাছি যেতে পারে। কি বলছেন, এই মুহূর্তে ভারতবর্ষ ফুটবল যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে এত দূর আপনি স্বপ্ন কল্পনার জায়গায় নিয়ে যাচ্ছেন? কল্পনা না, আমরা তো হয়েই গেছিলাম প্রায়। আমি কেন বলছি, প্লেয়াররা এত ভালো ছিল আমাদের সময়, হয়তো ভাবা যায় না সব প্লেয়াররা। আমরা ইরাককে হারিয়েছি, ইরানকে হারিয়েছি, ইরান তখন ওয়ার্ল্ড কাপ করছে, তা কে আমরা পারছি না নাকি? ইরানকে হারিয়েছি, ইরাককে হারিয়েছি, জাপানকে হারিয়েছি। পারছি না নাকি বলছেন, আমি জিজ্ঞেস করছি আপনাকে, পারছি? হ্যাঁ, কোথায় পারছি? এই ফ্ল্যাশটা তো নেই। আমি কি বলছি, সবচেয়ে বড় ব্যাপার হলো আরেকটা ব্যাপার আমার যেটার কাছে মনে হয়, যে বিশেষ করে বাঙালি বাড়িতে তারা কেউ ফুটবল খেলতে দেবে না ছেলেকে। আমি বলেছিলাম যে কেন, বললো আপনি খেলাধুলা করবে, ওর যদি পা ভাঙে আমার টাকা দেবে কে দেবে? আপনি তো দেবেন না, আর দিলে তাকে চিনতেই পারবেন না। আপনারা তো প্রফেশনাল খেলেন না। আমরা বাচ্চাদের ঠিক করেছি পড়াশোনা করবে, একটু ভালোভাবে চলবে, কমপক্ষে চাকরি বাকরি করে খেতে পাবে। তাহলে এই ফুটবল আপনারা বলেন, আমার একটা বাচ্চা ফুটবল, আর আপনাদের বাড়ির সময় ছিল 4জন 5জন ভাই, কিন্তু একজন থাকা অবস্থায় যদি না খেলতে পারে তাহলে তাকে কিছুতেই কোনো সময়তে আমরা অসুবিধা পড়ে যাব। স্টেট আমাকে কতবার ওদের বলেছি। তাহলে কি তুলে নিয়ে আসতে পারছেন না? আসতে চাইছে না, মানে একটু ভালো ছেলে, একটু পড়াশোনা, ফুটবলটা একটু লিকটিভ টিম, মানে যা চলার একটা সুন্দর ব্যাপার থাকে আমাদের মধ্যে, সেইটা কিন্তু মানে আমি ছোট করছি না, যারা করছেন তারা খুবই গরিব ধরের, কোনো অসুবিধা নেই, গরিব হলে কি আছে, তারা খেলতে আসছে যে জায়গায় দেখা যাচ্ছে তারা মোটামুটিভাবে সেভাবে খেলতে পারছে না। আইএসএল বলে একটা টুর্নামেন্টস করে দিল, তাতে আরও ক্ষতি করে দিল। আইএসএল করে করলো কেন, 7খানা 8খানা খেলা হতো সারা ভারতবর্ষে, তবুও ফুটবলটা উঠতো। হ্যাঁ, ফুটবলটা উঠতো সেই জায়গায়, সেটা বন্ধ করে একটা লিগ করে দিল, এবং লিগটায় কোনো কিচ্ছু করলেন না উনি। আমি বুঝি কোনো কিছু না করে উনি কি করা হলো, ওটা সবাই খেলবে। আরে যদি না হারে, না পিছিয়ে যায়, তাহলে তো এটা তো অন্য ব্যাপার। প্রসূনদা, এরপর যে প্রসঙ্গটা চলে আসছে, আই লিগের কথা আপনি বলছিলেন, আই লিগকে কি অতিরিক্ত গুরুত্ব দেওয়ার দরকার ছিল আইএসএল এর জায়গা যেটা চলে এলো? ওরা চ্যালেঞ্জ করছে আইএসএল এর সাথে। হ্যাঁ, আমার কথা হলো ওরা, আমি জানি না, আমি নামটা বলতে চাইছি না, যারা করেছেন আইএসএল কোনো রকম ভালো হয়নি। কেন হচ্ছে না, আমাদের সাথে বসতে হবে, আমাকে না বসুক, অল দ্য প্লেয়ার্স ইজ দেয়ার, তাদের সাথে বসে কাজটা করা, এটা ভীষণ ভালো। তুমি ভাবো না, আমরা ইলেকশনে লাফালাফি এত টিভি যে হই করছে, হ্যাঁ, 8খানা বাইরের প্লেয়ার, 8খানা থেকে 7টার থেকে আরম্ভ করে বিদেশি প্লেয়ার, এখানে অস্ট্রেলিয়া থেকে আরম্ভ সব এসে যাচ্ছে। হোয়াই নট ইন্ডিয়া, হোয়াই নট বেঙ্গল? এটা তো আর প্রতিবাদ চলছে, কালকে পরশুদিন আমি বলে এসেছি। হ্যাঁ, আমাদের ওখানে এটা কোনো কারণ এটা নেই। একটা কোম্পানি তারা যদি এটা সব সময় ঘুরে বেড়ায় এরম করে, তাতে মুশকিল হয়ে যাবে। পিকে ব্যানার্জি যখন চলে গেলেন, হ্যাঁ, তার সঙ্গে দাদার একটা সম্মান দেওয়া উচিত ছিল, চলে যাচ্ছে এখান থেকে। তারপর আমি ওদেরকে ফোন করলাম, ওরা বললো হ্যাঁ, তখন চুনি গোস্বামী আর ওপরে তো পরে ছবিটা দিল। হ্যাঁ, এই আইএসএল, আমি আবার বলছি, এই কোচিংটা, এই খেলাটা আমাদের বাংলাকে না ইন্ডিয়াকে খারাপ করে দিচ্ছে। ইন্ডিয়া এখন ঢুকতে পারছে না, এখানে ছোট টিমের সাথে খেলতে পারছে না, ছোট বাংলাদেশকে হারে যাচ্ছে এখানে। এরা লক্ষ্য ভ্রষ্ট হচ্ছে, কোথাও হচ্ছে তো একদম। সবচেয়ে বড় হচ্ছে এতে ব্যবসায়িক ব্যাপার চলছে। হ্যাঁ, ব্যবসায়িক করে সব কিছু, কিন্তু খেলার জন্য আমি কাউকে দেখতে পাচ্ছি না। আর সো মেনি প্লেয়ার্সকে দিচ্ছে, ভাবো তুমি, আমি কেন বাইরের প্লেয়ার আমার দরকার নেই, আমাদের ছেলেরা খেলতে পারে, আমি বলছি নেই।
আর মাঠটা যেটা সেটা বুঝতে পারবে না ইউরোপের হয় লোকে। কোথাও একটা ক্ষোভ বিক্ষোভ, কোথাও একটা দুঃখ যন্ত্রণার কথা প্রসূন বন্দ্যোপাধ্যায় বলছেন এবং দাবি করছেন বারবার করে যাতে এদেশের ফুটবলার, এ রাজ্যের ফুটবলার তাদেরকে বেশি বেশি করে নেওয়া হয়। কোথায়, কেন খোঁজার চেষ্টা করব। শুধু তাই নয়, ইস্টবেঙ্গল মোহনবাগানের সেই উত্তাপ কোথায় দাঁড়িয়ে ছিল এবং এখন কোথায় জানার চেষ্টা করব। ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আপনার কথা, আপনাদের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টায় আমরা, সঙ্গে রয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রসূনদা, এবারে যে প্রসঙ্গটা আপনার কাছে আসবো, অবশ্যই ফুটবল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, আবার চেষ্টা করব সেই জায়গাগুলো ছোঁয়ার। রাজ্যের উন্নয়নের জন্য রাজ্য সরকারের সঙ্গে কথা বলা বা রাজ্যের ক্রীড়ামন্ত্রী বা ক্রীড়া প্রতিমন্ত্রী আপনার এলাকার বিধায়কও বটে, কথাবার্তা আলোচনা ইত্যাদিগুলো হয়েছে বা হয়? খুব একটা হয় না, অ্যাবস্টেট বলছি, খুব একটা হয় না। আমি তো মানে কি বলবো, আমি তো কলকাতার ছেলে ছিলাম, কিন্তু হাওড়ায় আমি একদম পুরোপুরি থাকি, মানে রাত থেকে দুটো দিন না, পুরোপুরি ওখানকার শহর। আমি জীবনের শেষ মুহূর্ত কিন্তু ওইখানেই করব। কিন্তু আমার দুঃখ হয় যে মিনিস্টাররা, যারা মিনিস্টার থাকেন আমাদের, তারা যদি প্রতিটা গ্রামে, প্রতিটা জায়গায়, আমি ফুটবলের কথা বলছি, হ্যাঁ, এবং যদি সাহায্য করেন তাহলে কিন্তু বহু প্লেয়ার পাওয়া যাবে। অসুবিধাটা কোথায় হচ্ছে, অর্ধেক তো মাঠ এখন বন্ধ হয়ে গেছে, এত বাড়ি তোলা হয়েছে। আপনি বললেন যে কেউ কোনো খোঁজ নেয় না, কেউ কিছু করছে না, আপনি কি করছেন? আপনি কেন কথা বলবেন না মন্ত্রীদের সঙ্গে? আপনি কেন বিধায়কদের কাছে অনুরোধ করবেন না? আপনি অর্জুন পুরস্কার প্রাপ্ত ফুটবলার, আপনি দায়িত্ব নেবেন না? না না, আমি সব দায়িত্ব মানে কি, সবাই কাছে বলেছি, আমাদের খেলোয়াড় আছে, সব আছে, সবাইকে বলেছি যে একটু ফুটবলটাকে তুলে ধর। ক্রিকেট তো হচ্ছেই, কিন্তু মুশকিলটা কোথাও, আমি একটু ভদ্রতা আছে তো, আমি লড়ালড়ি করি না, চেঁচামেচি করি না, আমার একটা স্বভাব। আপনি তো ফুটবলের জন্য লড়লে, তো ফুটবলের জন্য লড়লেন, অসুবিধা কি রয়েছে? এবং আমি কাল মোস্ট প্রবলি ওখানে একজন মিনিস্টার আছে তো আমাদের ওখানে, এমএলএ, হ্যাঁ, ওকে বারবার বলেছি যে একটু ফুটবলটা দে, আমি তো পাবো না, আমি তোরা যেতে পারলেই তোরা পাবি। প্রসূনদা ঠিক আছে, ঠিক আছে, আরে আমার ক্রিকেট ম্যাচ চলছে। হ্যাঁ, এটা আপনি কার কথা বলছেন? ওই যে আমাদের ফুটবল ক্রিকেট প্লেয়ার, ওর নামটা তো ভুলে যাই বারবার। ওনাকে বলেছি, অনেক ছোটো আমার চেয়ে, কিন্তু আমি বললাম যে একটু সুযোগ দে। প্রসূনদা ঠিক আছে, টাম করব, সবাই ঠিক আছে বলছে, মানে এমন অবস্থা। আমি একদম মুখ থেকে গালাগালি দিতে পারি না, তো চিৎকারও করতে পারি না। আমার ভাল লাগে মোহনবাগান বাচ্চা আলো খেলছে, দেখছে তো বল। কিন্তু মুশকিল হয় যে এমএলএদের অনেক শক্তি, এমপিদের তো একদম দিল্লি, আর দিল্লিতে ওখানে হই ছাড়া আর কিচ্ছু নেই। কিন্তু এই জায়গায় আমি বলছি, আমাদের মিনিস্টার তো দিয়েছে, মিস্টার অরূপ রায় আছেন, ওরাই তো বলবে, ওরা তো আমাদের কাছে অ্যাকসেপ্ট হবে না, ওরা বলবেন। সিনিয়র মন্ত্রী আছেন, ওইখানে মন্ত্রী আছে, তারা যদি একটা ভাবতে পারে, আমার মনে হয় সেটা অনেক ভালো। বারবার বলছে প্রসূনদা, আমি তো যত পারি, সবাই চেষ্টা করে বলছে, কিন্তু কাজটা হচ্ছে না। ক্ষোভ বিক্ষোভের কথা ইতিমধ্যেই প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা নিশ্চয়ই চেষ্টা করব। একটি নাম উনি বললেন না, আরেকটি নাম উনি বললেন, তাদের প্রতিক্রিয়াগুলো তুলে ধরার জন্য আমরা নিশ্চয়ই করে চেষ্টা করব। এবারে প্রসূনদা যে প্রসঙ্গে আসছি, প্রসূনদা নিজেকে কি হিসেবে দেখতে ভালোবাসেন? যদি উত্তরটা হয়তো পাওয়াই যাবে। সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়, কিভাবে দেখতে ভালোবাসেন? ফুটবল মানে ভীষণ ব্যাপার। আমি এটাও বলছি এখানে বসে, এত ভাল লাগছে বলে তোমাদের সাথে আমি মনের কথাটা বলছি, এবং এটা এইভাবে আমায় কেউ বলেনি, কিন্তু তোমরা করেছো, আমার মনের ব্যাপারটা বলছি। আমার 70 বছর বয়স হয়ে গেছে, নট এ ম্যাটার অফ জোক, এবং জীবনের শেষ মুহূর্তেও আমি ফুটবলকে ভালোবাসি একদম। সবচেয়ে বড় কথা, আমি মোহনবাগান মাঠে যখন ওরা আমাকে এত বড় অর্ডার করলো একটা, হ্যাঁ, আমি এলাম এই কদিন আগে। আমার একটাই ওখানে মাঠটায় যে দেখি, জানি না, আমি ন্যাকামি করি না, কিন্তু আমার একটাই কথা, কেউ যখন বলে যে প্রসূনদা ফুটবলের সঙ্গে আছে, না হলে ভাই নিশ্চয়ই আছি, যেদিন আমি পৃথিবী ছেড়ে চলে যাব সেদিন কিন্তু জার্সিটা আমাকে অবশ্যই পরাবি, মোহনবাগান জার্সিটা আমি চাইবই।
এটা বলে যাই আমি এই জন্যে যে আমি এত পাগলামি না, আমি এত ভালোবাসা মোহনবাগান না থাকলে আমি কোনো জায়গা পৌঁছাতে পারতাম না। একটা ভ্যালিড চাইতো, একটা জায়গা চাইতো বসার, সেইটা কিন্তু আমি জীবন দিয়ে মোহনবাগানের সাথে ছিলাম, আছি, এখনও আছি। নিজেকে 10-এ কত দেবেন, আর ফুটবলার হিসেবে নিজেকে 10-এ কত দেবেন? ফুটবলে 100 আর এটা 20, তার বেশি নেই। আমি যাই, আমি সবসময় একদম প্রাইম মিনিস্টার পর্যন্ত আমাকে ভালোবাসেন, মানে চেনেন। प्रसून जी फुटबॉलर प्लेयर इतना बड़ा, तुम क्या करते आप लोग? कुछ करम सर, आप कुछ करके दिखाओ। বলে ঠিক আছে আবি আও। এবার আমাকে ডেকেছে, যাব। যাই হোক, ওটা মুখ্যমন্ত্রী কি বলেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রী কি বলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়কে? আমাকে ভীষণই ভালোবাসে প্রসূন, ঠিক আছে। প্রসূন কেন আমি বলি তাহলে, মমতাদি আমার সাথে আজ না, আমি কোনো সময় রাজনীতি করতাম না, খেলা নিয়ে চলতাম, দৌড়াতাম, ওনাদের ছিল। কিন্তু আমাকে কোনো কারণে আমি জানি না, উনি মানে সবুজ এটা কি বললে জানো, হ্যাঁ ওইটা যেটা হচ্ছে, যেটা হয়েছিল, সব গাছ হবে, সব গাছ হবে। আমাকে, আমার ব্যাংকে চাকরি করতাম, আমাকে বললো প্রসূন মাইকে ডেকে নিয়েছো। আমি চিনতাম না ভালো। উনি সবে তখন হচ্ছেন, বললো যে আমার সাথে থাকুন, এই দেখুন মাঠগুলো কি খারাপ করছে, এই দেখুন গাছগুলো নষ্ট হচ্ছে। আলাম তাহলে ঠিক আছে থাকবো, আমার ভালো লাগছে, আমি তো গাঠ এর পারি। সেই থেকে ওনার সাথে চেনাশোনা হলো, ভালোবাসা, ভদ্রতা, সব মহিলা। আবার যখন যা বলতাম তাই, মানে আমাকে দুর্ভাগ্যবশত আমি কথাটা বলছি, ওরা ধরে নিল যে মমতাদির সাথেই রইল। আমি আধা পার্টিকে বলছি না, তারা কি আমাকে প্রতিবারই ট্রান্সফার করে দিত এখান থেকে পুরোপুরি ভাব দিল্লিতে। আমি ব্যাংকে কাজ করতাম, স্টেট ব্যাংকে। হ্যাঁ, তারা আমাকে প্রতিবারই আবার মমতাদিকে বলি, মমতাদি আমি পাঠিয়ে দিই, হ্যাঁ তোমার একটু আমি বাড়িতে আসবো। আমাকে কেন জানি না, সেই সময়কার মানুষরা ভালোবাসতো না, সেটা একটা ব্যাপার। কিন্তু ওনার সাথে সব সময় আছে, প্রচুর সময়কার মানুষরা ভালোবাসতো না মানে ভালো, মানে দিদির সাথে আমি যেই গেলাম, আমি প্লেয়ার লোক, তো ব্যাংক থেকে দিদি বললো যে আমরা এটা ফার্স্ট একটা। কারা ভালোবাসতো? হ্যাঁ, কারা ভালোবাসতো? ওই যারা চলে গেছেন তাদের তো বলা যাবে না, কিন্তু সিপিএম তো আমাকে পাত্তাই দেয়নি। ওয়ার্ল্ড কাপ দেখতে নিয়েছে 92-তে, সব কটা প্লেয়ারকে, সে মুসলিম হোক হিন্দু হোক, যারা টপ প্লেয়ারকে কে দিচ্ছে আমাদের, মানে বা বিশেষ করে আমাদের বড় প্লেয়ারদের পাঠানো হবে। কোথায়? ওয়ার্ল্ড কাপ দেখা। কি আনন্দ আমার! হ্যাঁ, আমরা তো পয়সা পেতাম না, এত আনন্দ। ওয়ার্ল্ড কাপ পেপারে জিকে নেওয়া হবে না, তিনি মমতা ব্যানার্জির সাথে বেশি চলাচলি করেন, অতএব হবে না। আমি এখনও বলছি, আমি নিজেকে বলছি, ফুটবল আমার চেয়ে বেশি কেউ ইউট করতে পারেনি আমাদের সময়। আমি একদম ভীষণ ভীষণ জায়গায় খেলেছি, আমি মানুষ সব জাপান থেকে আরম্ভ করে সব জানে। কি দুঃখ পেয়ে গেলাম। প্রসূন দা, আপনার এত দুঃখ অভিমান কেন হয় নানান বিষয়? একা লোক তো, আর বাবা মারা গেছে দেখিও নি। বাবা তো দাদাই সারা জীবন করেছে, দাদা চলে গেছে। আমি কিচ্ছু করে, আমি বলছি চ্যালেঞ্জ আছে আমার, আমি কি অন্যায় করি না? আমি অন্যায় করতে যাইনি। আমার এইগুলো দেখে দুঃখ হয়। আর সবাই গেল, আমাকে দিল না। এবং কে করে দিল জানো? ভারতবর্ষের শ্রেষ্ঠ সিনেমা আর্টিস্ট, যে এবার বিরাট হয়েছে একদম, সেই বাঙালি ছেলে কষ্ট করে ভারতবর্ষের সবচেয়ে বড় হয়ে গেছে এখানে। আর সে বলল ফোন করে, প্রসূন আমি তোর সাথে যাব, তুই তো আমার বন্ধু, তুই আমার সাথে যাবি, তো তোমাকে আমি নিয়ে যাচ্ছি ওখানে আমেরিকায়, ইংল্যান্ডে যাচ্ছি আমি, সেখানে করা হবে। আমি বলছি তোকে, তুই টিকিট ঠিক কর। শেষ প্রশ্ন, হ্যাঁ বা না উত্তর। সাংসদ হিসেবে কোনো ক্ষোভ রয়েছে? না, কোনো ক্ষোভ নেই, কোনো ক্ষোভ নেই। একদম 4 বার জেতা মানুষ নিশ্চয়ই আমাকে অ্যাকসেপ্ট করেছে। আর যে কোনো টাকা পাই, আমরা একটু বলে দিই, যে কোনো টাকা পাই আমি তার পরের দিন দিয়ে যা কাজটা করো, এটা আনন্দ পাই। অনেকগুলো বিষয় আমরা প্রসূনদার কাছ থেকে উত্তর খোঁজার চেষ্টা করলাম। প্রসূনদা অধিকাংশ ক্ষেত্রে উত্তর দিয়েছেন, বেশ কিছু ক্ষেত্রে অবশ্য নামগুলো তিনি বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কোথাও কোথাও বোঝা যাচ্ছিল যে নামগুলো তিনি বলতে চাইছেন না। আমরা কিন্তু চেষ্টা করেছি সেই উত্তরগুলো খোঁজার, যা নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর আকারে হয়তো পেয়েছেন, হয়তো পাননি। আমরা খোঁজার চেষ্টা চালিয়েই যাব। প্রসূনদা, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আপনার কথা আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন ক্যালকাটা নিউজে, অন্যান্য খবরের জন্য সঙ্গে থাকুন।